উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ওবায়দুল কাদেরকে আগের চেয়ে অবস্থার উন্নতি। গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল আজকে ঝুঁকি কম, তবে ঝুঁকি নাই সেটা বলা যাবে না। দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধানমন্ত্রী। খাবারের মান ঠিক না থাকায় স্কয়ার লাইব্রেরি হাসপাতালের ক্যান্টিন সহ অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টকে 2,70,000 টাকা জরিমানা। স্কয়ার হাসপাতাল আমরা দুটো ধারায় দেখেছি, 1 লক্ষ টাকা জরিমানা আছে। লাইব্রেরি আমরা 3টি ধারায় পেয়েছি। আর 3টি ধারাতে আইন অনুযায়ী যে সর্বোচ্চ দণ্ড দেওয়া যেটা সেটাই কিন্তু দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ছাত্র সংগঠন প্রক্টোরিয়াল বডি সহ সবার সহযোগিতা চাইলেন উপাচার্য। নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টোরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। কথা বলতে না দেয় বাম জোটের ক্ষোভ। আমরা কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছি বা আমাদের কি অসুবিধা হচ্ছে এই কথাগুলো তাদের উচিত ছিল আমাদের মুখ থেকে শোনা। উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফাইনালে টসে জিতে প্রাইম ধলেশ্বরের বিপক্ষে ব্যাট করছে শেখ জামাল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে আছি আমি সাফিনা আহমেদ তরি। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। দুপুরে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠির পরামর্শ এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল আছে, আগের চেয়ে অবস্থার উন্নতিও হয়েছে। আরও জানাচ্ছেন এতেরামুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সোমবার বিকেল 3:15টার দিকে ওবায়দুল কাদেরকে নিয়ে আইসিইউ এর সুবিধা সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি রওনা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করেই নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে। এর আগে হাসপাতালে মেডিকেল বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কথা জানান কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান। উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন, তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। সবকিছু মিলিয়ে বলা যায় ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারত থেকে আসেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী প্রসাদ শেঠি। তার সঙ্গে মেডিকেল বোর্ডের পরামর্শের পরেই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। গতকালকে চেয়েও আজকে উনি স্টেবল, কিন্তু উনি শঙ্কামুক্ত নহেন। এর চেয়ে পরে আরও জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা এলাও করি না। পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন। ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল 4:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে আছেন। এতেরামুল হক, আরটিভি, ঢাকা। এদিকে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় কয়েক জেলায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের সহ স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় দোয়া হয় ময়মনসিংহেও। স্থানীয় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই দোয়া মোনাজাতে সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু সহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এছাড়াও কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল হয়েছে। ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বিকেএসপির আগের 10 সদস্যের পরিচালনা বোর্ড 20 সদস্যে উন্নীত করা হয়েছে এবং এর প্রধান থাকবেন যুব ও ক্রীড়ামন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া মন্ত্রিসভায় পলান সরকার এবং চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানানো হয়। রাজধানী স্কয়ার ও ল্যাব এইড হাসপাতালের ক্যান্টিন সহ অন্য আরও একটি রেস্টুরেন্টের খাবারের মান ঠিক না থাকায় মোট 2,70,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের ক্যান্টিনের রান্নাঘর। সবকিছু ঠিকঠাক থাকলেও পোড়া তেলে চলছে রান্নার কাজ। নেই আমদানি করা বিদেশি পণ্যের গায়ে প্রতিষ্ঠানের লেবেল। ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে এমনটাই ধরা পড়ল। হাসপাতালের উল্টো দিকে অষ্টব্যঞ্জন খাবারের রেস্টুরেন্টের উপরে ফিটফাট থাকলেও ভেতরে সদরঘাট। যদিও তা মানতে নারাজ আগেও সাজাখাটা রেস্টুরেন্টের মালিক। ভালো খাবারে বাসি বসা বলে, এই জন্য মানুষের যারা ব্যবসা করতেছে তাদের আস্তে আস্তে তাদের মন দুর্বল হয়ে যেতেছে। যেটা ভালো তাদেরকে ভালো বলতে হবে। তা ঠিক আছে, এটাও আমাদের কভার করে রাখা দরকার। জি জি ঠিক আছে, এটা ভুল আছে। ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের ক্যান্টিনের স্টোররুমে রাখা পাউরুটির গায়ে মেয়াদ লেখা নেই, আছে মেয়াদ উত্তীর্ণ প্যাকেট লবণও। রান্নাঘরে এমন সব তথ্য অজানা ল্যাব এইড কর্তৃপক্ষের। পেশেন্ট সার্ভিসটাই মেইন, কারণ আমাদের 5 বেলা খাওয়া যাচ্ছে। যা যা নিয়ে আজকে আমাদেরকে ধরা পড়া হলো, ওগুলো অবশ্যই আমরা যাব, আমরা কারেকশন করে নিব। এটা আমাদের অজানা ছিল, আমরা জানতাম না। মান ঠিক রেখে এমন অভিযান চালু রাখার কথা জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্কয়ার হাসপাতাল আমরা 2টো ধারায় দেখেছি, 1 লক্ষ টাকা জরিমানা আছে। ল্যাবিড আমরা 3টি ধারায় পেয়েছি। 3টি ধারাতে আইন অনুযায়ী যে সর্বোচ্চ দণ্ড দেওয়া যেটা, সেটাই কিন্তু দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড হাসপাতালগুলো যে বলতে যেটা বুঝি, পপুলার, ল্যাবিড, স্কয়ার, আমরা এই কয়েকদিনে তদারকি চিত্রে আমরা তাদের যে ক্যান্টিনের যে চিত্রটা, এটি কিন্তু আমাদের ভাবনার সাথে খাপ খায় না। এর চিত্র কিন্তু ভিতরে অন্যরকম। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোকে ভোক্তাদের আস্থার জায়গা নষ্ট না করার পরামর্শও ছিল অভিযান পরিচালনাকারী দলের। জাহিদ রহমান, RTV, ঢাকা। পুরান ঢাকায় আজও বিপজ্জনক রাসায়নিক দ্রব্যের কারখানা ও গুদামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন টাস্ক ফোর্স। এ সময় 29টি হোল্ডিংয়ের বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদিকে বিগত কয়েকদিনে এসব পরিষেবা বিচ্ছিন্ন করা হোল্ডিং কর্তৃপক্ষ শর্ত পূরণ করায় 8টি ভবনের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। সোমবার সকাল থেকে পুরান ঢাকার তাঁতিবাজারের গোয়ালনগর, রাজাদৌরি সহ নাজিরা বাজার, সিদ্দিক বাজার, হাজারীবাগের বিভিন্ন এলাকায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের কয়েকটি দল। আপনি নিজে যদি সচেতন না হন। এ সময় রাসায়নিক গুদাম, পলিথিন ও প্লাস্টিক সহ 29টি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে গেল 4 দিনে 76টি হোল্ডিংয়ের পরিষেবা বিচ্ছিন্ন করা হলো। নগরবাসীকে নিরাপদ রাখতে এই অভিযানের পক্ষে সার্বিক সহযোগিতা চাইলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক। বসবাস এলাকাতে কোনো কেমিক্যাল কোনো কিছু থাকবে না, এবং এটা শুধু সরকারের একা দায়িত্বের উপরে বর্তায় না, এটা জনগণকে সোচ্চার হতে হবে। কারণ এখানে জনগণ বসবাস করে, তারা যদি নিজেরা সোচ্চার হন তাহলে অনেক কিছু কিন্তু সলভ করা যায়। তারা যদি পূর্বের থেকে এরকম সোচ্চার হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে এভাবে আসতে হইতো না। তো আমি অনুরোধ জানাবো জনগণকে সচেতন হওয়ার জন্য। এদিকে গত কয়েকদিনে পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা 15টি হোল্ডিং কর্তৃপক্ষের কাছে পুনরায় সেবা সংযোগ প্রদানের জন্য আবেদন করে। এর মধ্যে 8টি হোল্ডিং কর্তৃপক্ষের শর্ত পূরণ করায় এসব হোল্ডিংয়ের পরিষেবা সংযোগ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা।
বগুড়া শহরে রেলওয়ে জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। শহরের ৩ মাথা রেলগেট থেকে রাজাবাজার পর্যন্ত উচ্ছেদ চলে। দুদিনের অভিযানে ২০০-রও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডল জানান, রেল লাইনের দুপাশের জায়গা দখল করে দোকানপাট ও বসত বাড়ি সহ নানা স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেয় অভিযানে নামেন তারা। এদিকে নড়াইল সদর উপজেলার আদালতপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রথম দিনের অভিযানে ছোট বড় ৫০-টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নতুন বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কের দুপাশে স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানায় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা। ডাকসু নির্বাচনের প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রক্টরিয়াল বডি ও ছাত্র সংগঠনের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে সিনেট ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডির সদস্য ও প্রার্থীদের উদ্দেশ্যে তিনি এমন আহ্বান রাখেন। সোহেল রানার রিপোর্ট। ২৮ বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন, তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডির সদস্য, হল পাধ্যক্ষ ও প্রার্থীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন। বলেন, সব দল ও মতের সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক থাকতে হবে। নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ভিসির লিখিত বক্তব্যের বাইরে কথা বলার সুযোগ না থাকায় ক্ষোভ জানান প্রার্থীরা। তাদের অভিযোগ, বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতেই কথা বলতে দেয়া হয়নি। উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন এবং এইটাই প্রকাশ করে যে তারা কোনো কথা শুনতে চান না। আমরা কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছি বা আমাদের কি অসুবিধা হচ্ছে, এই কথাগুলো তাদের উচিত ছিল আমাদের মুখ থেকে শোনা। আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তারা আসলে আমাদের কথা না শুনেই বের হয়ে গেছে। এদিকে ক্যাম্পাসে প্রচার চালানোর সময় ছাত্রদলের ভিপি প্রার্থী ও এজিএস একই অভিযোগ করেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আন্তরিকভাবে বিনীতভাবে দাবি জানাচ্ছি, আমাদের শিক্ষার্থীদেরকে হলে অবস্থান করার সুযোগ দিন, আর যদি সুযোগ না দেন তাহলে আমরা অতি শীঘ্রই উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শুয়ে পড়ব। ছাত্রলীগের প্রার্থীরা অনুষ্ঠানে না থাকলেও তারা জানান, ভিসির সঙ্গে কথা বলে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরবেন। বিষয়টা নিয়ে আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম, স্যার সাথে কথা হয়েছে, পরবর্তীতে আশা করি আমরা স্যার সাথে আমরা আজকে দেখা করে নিব, কথা বলেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী পার্সন নক করতে চাই। শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণার কথাও জানান তারা। সোহেল রানা, আরটিভি, ঢাকা। আগামী 7ই মার্চ শপথ নিচ্ছেন ঐক্যফ্রন্টে নির্বাচিত 2 এমপি। এতে জোটের সিদ্ধান্ত উপেক্ষিত হলেও দলের ইতিবাচক ইশারায় সংসদে যাচ্ছেন বলে জানান সিলেট থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। অন্যদিকে বিএনপিকে ব্যবহার করে জয় নিয়ে সংসদে গেলে জনগণের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণফোরাম সহ বেশ কয়েকটি দলের সাথে গাঁটছড়া বাঁধে বিএনপি। জোটের নাম দেওয়া হয় জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের ভরাডুবির পর ফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচিত 2 এমপি শুরু থেকেই ছিলেন সংসদে যাওয়ার পক্ষে। সিদ্ধান্ত মেনে এতদিন শপথ না নিলেও কোনোদিন নিবেন না এমন মুসলেকা দেননি বলে জানান সিলেট 2 থেকে নির্বাচিত মোকাব্বির খান। যখন উনি বলেছিলেন সেইটাকে আমি সম্মান জানিয়েছি। বলেছিলেন আপাতত আপনারা শপথ নিবেন না, আপাতত। উনার কথা রেখেছি, 2 মাস নেই। এর অর্থ ইচ্ছা না যে কোনোদিন নিব না। বর্তমান সরকারের এবং আওয়ামী লীগের ইচ্ছা পূরণ করবেন, এটি বিএনপি নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। তারা বিএনপিকে কৌশলে ব্যবহার করেছে। 7ই মার্চ শপথ নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দিনটির ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় নিয়েই এদিন শপথ নিতে চান তারা। যে 7ই মার্চ একটা ঐতিহাসিক দিন, মনসুর সাহেবও একইভাবে এই দিনটাকে পছন্দ করেছেন। সুতরাং আমরা দুজনই 7ই মার্চে শপথ নেওয়ার ব্যাপারে আমাদের ইচ্ছার কথা জানিয়েছি মাননীয় স্পিকারকে।
আমরা সিডি দিছি আর কি, ওটা ওনাদের ব্যাপারে, ওনারা যখন ডেট দিবে শপথের পরে দেবো। বিএনপির কাঁধে ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়ে ফ্রন্টের সিদ্ধান্ত উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা। তাদের নেতা ডক্টর কামালের সম্মতি নিয়েই শপথ নিতে যাচ্ছেন। তারা বিএনপিকে কৌশলে ব্যবহার করেছে। বিএনপি যাতে এভাবে আর ব্যবহৃত না হয় সুযোগ সন্তানী রাজনীতিবিদদের দ্বারা, সে ব্যাপারে এখনই বিএনপিকে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে। সংসদ সদস্য থাকুক বা যাক, যদি গণফোরাম চায় তাদেরকে বহিষ্কার করতে পারে, তারা জনগণের কাছে তারা ধিক্কৃত হয়ে থাকবে। গণফোরামের 2 এমপি শপথ নিলেও বিএনপির নির্বাচিত 6 এমপি শপথ নেবেন না বলে জানান হাফিজ উদ্দিন। শপথ গ্রহণের সিদ্ধান্ত জোটের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দেন নেতারা। বিএনপির কেউই সংসদে যেতে আগ্রহী নেই এই ধরনের নির্বাচন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে জামিনে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। রিজভী বলেন, খালেদা জিয়া দিন দিন অসুস্থ হয়ে যাওয়ায় বিএনপি নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী 6 মার্চ প্রেস ক্লাবের সামনে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির পক্ষ থেকে বলবো, 3 বারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটান, তাকে মুক্তি দিন, জামিনে আর বাধা দিবেন না। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিছড়া মার্চের খবর। আজ 4 মার্চ 1971 সালে মুক্তি পাগল বাঙালির দিন কাটে বিক্ষুব্ধ শোভাযাত্রা, গায়েবানা জানাজা ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে। ঢাকাসহ সারা দেশে সর্বাত্মক হরতালে পূর্ব পাকিস্তানের বেসামরিক শাসন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল এসে থামে ধানমন্ডির 32 নম্বরে। এদিন পূর্ব পাকিস্তানের সর্বাত্মক হরতালে ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেলে বঙ্গবন্ধু মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে ভাষণ দেন। এদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিক্ষাবিদ মুনির চৌধুরী, ইব্রাহিম খাঁ, কবি হাসান হাবিব সহ অনেক বুদ্ধিজীবী পাকিস্তান সরকারের দেয়া খেতাব বর্জন করেন। 71-এর এই দিনে খুলনা ও চট্টগ্রামের বাঙালি অবাঙালিদের মধ্যে দিনভর সংঘর্ষ চলে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অবশিষ্ট টাকা ফিরিয়ে আনতে চূড়ান্ত আইনি লড়াইয়ে যাওয়ার আগে বিপাদীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। এই জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ফিলিপাইনে যাবে। অর্থ ফেরত পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেলে আইনি লড়াইয়ের প্রয়োজন নাও হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হক ইউসি। $81 মিলিয়ন রিজার্ভ চুরির ঘটনায় গেল ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্কের একটি আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে $35 মিলিয়ন ফেরত পেয়েছে বাংলাদেশ। এগুলো কার মাধ্যম দিয়ে গেছে এখান থেকে আমাদের আইনি প্রক্রিয়া তো আছে, আইনি প্রক্রিয়া তার আইনি যে প্রক্রিয়া আছে সেটা দিয়ে চলবে। কতদিন লাগবে সেটা আমাদের জন্য বলা মুশকিল, কিন্তু এটুকু জানি যে অনেকেই মামলা অনেক সময় সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়। তা আমরা আশা করছি যে এখানে আমরা সমঝোতা চেষ্টা করলে পরে সমঝোতার মাধ্যমে এটা হয়তোবা নিষ্পত্তি হতে পারে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডাকাতের মাধ্যমে সংগঠনের অর্থ সংগ্রহের অভিযোগে 12 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি। এ সময় ডাকাতের কাজে ব্যবহৃত 4টি পিস্তল সহ গুলি উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অন্যদিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে জানানো হয়, সন্ধ্যার পর নানা কৌশলে প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে সাধারণ মানুষকে জখম করে সবকিছু ছিনিয়ে নেয় তারা। এমন অপকর্মের সঙ্গে জড়িত আরেকটি সংঘবদ্ধ চক্রকে অচিরেই আইনের আওতায় আনা হবে বলে জানালেন র্যাব 1-এর সিও লেফটেন্যান্ট কর্নেল সারার বিন কাশেম।
প্রায় 50,000 পিস ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা রেঞ্জের ডিআইজি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি 1 মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশও দিয়েছেন আদালত। 2018 সালের 7 মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দির বাসা থেকে প্রায় 50,000 পিস ইয়াবা ও 5 লাখ টাকা উদ্ধার করে। মামলার সব আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওসির সংশ্লিষ্ট থাকার তথ্য জানান। সোনালী আশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ স্লোগানে প্রতিবারের মতো এবারও 6 মার্চ পালিত হবে জাতীয় পাট দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী একথা জানান। পাট চাষ এবং এর ব্যবহারে মানুষকে আগ্রহী করে তুলতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2 দিনের মেলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে রামনাবাদ নদীতে বড় আকারে খনন কাজ শুরু করতে যাচ্ছে সরকার। কাজটি শেষ হলে দেশের সবচেয়ে গভীর সমুদ্র বন্দর হিসেবে পূর্ণতা পাবে পায়রা সমুদ্র বন্দর। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি বদলে দেবে দেশের দক্ষিণ জনপদের অর্থনীতি চিত্র। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। 6,500 একর জমিতে গড়ে উঠছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। 10,000 কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ করতে ইতিমধ্যে 3,500 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। 3,500 পরিবারের জন্য 6টি কমিউনিটি টাউনশিট নির্মাণে 1,100 কোটি টাকার মহাযজ্ঞ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থসামাজিক উন্নয়নে বন্দরে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে সেই হিসেবে 2021 সালের মধ্যে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দরের রূপ নেবে পায়রা। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2013 সালের 19 নভেম্বর রামনাবাদ চ্যানেলে দেশের দ্বিতীয় বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু হয়। 2016 সালের 16 আগস্ট স্বল্প পরিসরে এর প্রথম ধাপের কার্যক্রম শুরু হলেও গেল 14 জানুয়ারি বন্দরের ক্যাপিটাল ড্রেজিং এর জন্য বেলজিয়ামের কোম্পানি জান ডে লুন এর সঙ্গে চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় 25% বেশি আমরা স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি। টাইম শিডিউল আছে, আমরা আমাদের ওই টাইম শিডিউলের মধ্যেই আমরা ইনশাআল্লাহ তারা ওইটা হ্যান্ডওভার করতে পারবো। আমার এলাকার মানুষ এই পোর্টের কার্যক্রমে অত্যন্ত খুশি। ভূমি অধিগ্রহণের টাকা পাচ্ছে, ঘরবাড়ি অধিগ্রহণের টাকা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে 75 কিলোমিটার দীর্ঘ 100 থেকে 125 মিটার প্রস্থ চ্যানেল তৈরি হবে। কাজটি সম্পূর্ণ হলে 12 মিটার গভীরতার জাহাজ বন্দরের জেটিতে ভিড়তে পারবে। এই প্রথম টার্মিনাল কাজ এবং ক্যাপিটাল ড্রেজিং এর প্রথম পর্ব 2021 সাল এর এপ্রিল মের মধ্যে শেষ হবে আশা করছি, এবং তখনই আমরা পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ সামরিক বন্দর হিসাবে কমিশন করব। সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতু নির্মাণের পর এই সমুদ্র বন্দরটি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পাশাপাশি বদলে দিতে পারে গোটা দেশের অর্থনীতির চিত্র। মাসুদ মুস্তাহিদ, RTV। বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স ও সেন্টার ফর এথিক্স এডুকেশনের যৌথ উদ্যোগে বৈজ্ঞানিক গবেষণা নীতিশাস্ত্র বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়। সোমবার বিকেল 3টায় আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স এর প্রেসিডেন্ট ডক্টর কাজী আব্দুল ফাত্তাহ। এছাড়া অধ্যাপক ডক্টর এম আতাউল করিম, অধ্যাপক এম রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। রানার অটোমোবাইলসের প্রাথমিক গণপ্রস্তাব আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি কমিউনিটি সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হয়। সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নির্ধারিত আবেদনের চেয়ে প্রায় 20 গুণ বেশি আবেদন পড়েছে বলে জানান কোম্পানির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন। প্রত্যাশার তুলনায় শেয়ার ক্রয়ের অতিরিক্ত আবেদন জমা পড়ায় লটারির আয়োজন করা হয় বলে জানান তিনি। এ সময় অটোমোবাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মমিন রোহন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রোহন, ঘরোয়া ক্রিকেটের এই আসরের অর্জন আসলে কি? শক্তি বিবেচনায় আজ কারা এগিয়ে আছে? আমাদের সবশেষ খবরগুলো জানান। তোরি, আপনাকে ধন্যবাদ। আসলে শক্তির বিবেচনায় বলতে গেলে যে দুটি দলই কিন্তু সমশক্তির দল। তারা যেভাবে করে গ্রুপ পর্ব এবং সেমিফাইনাল পার হয়ে এসেছে, তাতে করে কিন্তু কোনো দলকে আসলে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। দুটি দলে কিন্তু সমান শক্তির পরিচয় দিয়েই কিন্তু তারা ফাইনালে উঠে এসেছে এবং ফাইনালে খেলা শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না যে কোন দলটা বেশি শক্তিশালী কিংবা কারা জিততে পারে। দুই দলেরই আসলে জেতার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই তোরি, যে এটা প্রথমবারের মতো এই ধরনের আয়োজন। আপনি জানেন যে কয়েকদিন আগে, অর্থাৎ আপনার গত মাসে শেষ হয়েছে বিপিএল এবং এই মাসের 8 তারিখ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা ওয়ান ডে ফরম্যাটে হয়ে থাকে। তার আগে এই মাঝামাঝি সময়টাতে আসলে এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন হচ্ছে T20 ফরম্যাটে এবং এই টুর্নামেন্টটা আয়োজনের পেছনে বেশ কিছু কারণও রয়েছে। আপনি জানেন যে বিপিএলে যেহেতু বিদেশি কোটা থাকে, বিদেশি খেলোয়াড়রা 5 জন করে খেলার সুযোগ পান, সেখানে আমাদের দেশি ক্রিকেটাররা খুব একটা বেশি খেলার সুযোগ পেয়ে থাকেন না বা পান না। সে কারণে আসলে সিসিডিএম কিংবা বিসিবি এই একটা উদ্যোগ নিয়েছে যে বিপিএল এর বাইরেও এই ধরনের T20 ফরম্যাটে একটা ক্রিকেট টুর্নামেন্ট হলে সেখানে আমাদের সব খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। এবং যেহেতু আমাদের T20-তে খুব বিগ হিটার নেই, আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবা ভারতেও যে ধরনের রয়েছে বা পাকিস্তানে যে ধরনের বিগ হিটার রয়েছে, আমরা দেখেছি যে অনেক বিগ হিটার সেখানে পাওয়া যায় কিংবা T20 ধাঁচের যে বোলার সেখানে পাওয়া যায়। বাট আমাদের দেশে কিন্তু আমরা দেখিনি যে সেই ধরনের কোনো বড় বিগ হিটার কিংবা ভালো বোলার T20-তে আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। এবং ওয়ান ডে এবং টেস্টে যেইভাবে আমরা এগিয়েছি, T20-তে আসলে সেইভাবে এগোয়নি আমরা বা আমাদের ক্রিকেটটা। তার একটি কারণ সেটা হচ্ছে যে আমরা T20 আসলে খুব বেশি একটা খেলার সুযোগ পাই না বা আমাদের যে ক্রিকেটাররা আছে তারা খুব বেশি একটা T20-তে থাকেন না। যে কারণেই বিসিবির এই সিদ্ধান্তটা যে বিপিএল এর পরে কিংবা আগে T20 ফরম্যাটের এই টুর্নামেন্টটা আয়োজন করা হলে এখানে সব দেশি ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন এবং তারা অনেক বেশি T20 খেললে T20 মেজাজটা তাদের মধ্যে বিরাজ করবে এবং আমাদের ভালো T20 ক্রিকেটার আমরা পাবো। সেই লক্ষ্য থেকে বা সেই উদ্দেশ্য নিয়েই আসলে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং এই টুর্নামেন্টটাকে এবারে আসলে ক্লাবগুলি যে বিপিএল শুরু হতে যাচ্ছে। রোহন, আরেকটা বিষয় জানতে চাই, এই ধরনের একটা আসর প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এই আসরে দর্শক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন মিরপুরে? হ্যাঁ, দর্শক আসলে তোরই আমরা শুরুতে আজকের ফাইনাল হচ্ছে আপনি জানেন যে, এবং শুরুতে আমরা সেই ধরনের দর্শক আমরা দেখিনি। এখন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত খেলা আপনি জানেন যে এক ইনিংস প্রায় শেষ হয়ে গেছে এবং এখনও কিন্তু দর্শকরা আসছেন এবং গ্যালারিতে আমরা যেটা দেখেছি যে প্রচুর দর্শক কিন্তু আজকে হয়েছে এবং দর্শকদের যেটা বলছেন, আমরা অনেক দর্শকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে খুব একটা বেশি প্রচারণা হয়নি। যদি এই প্রচারণা হতো তাহলে হয়তো আরও বেশি দর্শক সমাগম হতো। তার একটাই কারণ, আমি আগেও বলেছি যে গত মাসেই বিপিএল শেষ হয়েছে, যে ফ্রাঞ্চাইজি ভিত্তিক যে ক্রিকেট লিগ সেটা শেষ হয়েছে এবং এই মাসেই শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা ওয়ান ডে ফরম্যাটে হবে। তার মাঝামাঝি সময় খুব একটা বেশি সময় আসলে পাওয়া যায়নি প্রচারণার জন্য। তবে সিসিডিএম বলেছে যে আগামী বার থেকে অনেক বড় সময় নিয়ে বা ভালো পরিকল্পনা নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং ব্যাপ্তিটা সেখানে বড় হবে। যে এবার আপনি জানেন যে গ্রুপ পর্বে এক একটি দল তারা 2টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, আগামীবার সেটা অনেক বেশি ম্যাচ থাকবে এবং এরকম আয়োজন সফল হবে, আমরাও সেরকমটি প্রত্যাশা করছি এই প্রিমিয়ার লিগ আয়োজনের মাঝখানে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মমিন রোহন। এবারের বিশেষ অলিম্পিকে 20টি স্বর্ণপদক আশা করছে বাংলাদেশ, সাথে পর্যাপ্ত সংখ্যক রৌপ্য ও ব্রোঞ্জ। সংবাদ সম্মেলনে এমন আশাবাদ জানান স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর শামীম মতিন চৌধুরী। 170টি দেশের অংশগ্রহণে 14 মার্চ আবুধাবিতে শুরু হবে 10ম বিশেষ অলিম্পিক। 9টি ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে অংশ নেবেন 103 জন অ্যাথলেট। সংবাদ সম্মেলনে বিশেষ অলিম্পিকে নানা দিক তুলে ধরেন বাংলাদেশের টিম লিডার নুরুল আলম সহ পৃষ্ঠপোষকরা। 8 মার্চ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে অলিম্পিক দল। দর্শক, এর সাথে শেষ করছি সন্ধ্যার সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো ওবায়দুল কাদেরকে। আগের চেয়ে অবস্থার উন্নতি, দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী। খাবারের মান ঠিক না থাকায় স্কয়ার ল্যাবেইড হাসপাতালের ক্যান্টিন সহ অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টকে 2,70,000 টাকা জরিমানা। শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ছাত্র সংগঠন প্রক্টোরিয়াল বডি সহ সবার সহযোগিতা চাইলেন উপাচার্য। কথা বলতে না দেয়ায় বাম জোটের ক্ষোভ। এবং ঢাকা প্রিমিয়ার লিগ T20 ফাইনালে টসে জিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ব্যাট করছে শেখ জামাল।
সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।